রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসকে কারাগারে নেয়ার সময় দফায় দফায় সংঘর্ষ, যানবাহন স্থাপনা ভাঙচুর, চট্টগ্রাম ঢাকায় বিজিবি মোতায়েন, ভারতের উদ্বেগ। হামলায় ধ্বংসস্তূপ ৩ কলেজ, তৃতীয় পক্ষের উস্কানি দেখছেন সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা। মামলার প্রস্তুতি ডিএমআরসির, ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক বরখাস্ত। সংবিধানে উপপ্রধানমন্ত্রীর বিধান চায় বিএনপি। কমিশনে ৬২ প্রস্তাব, এক নায়কতন্ত্র তৈরির পথ বন্ধে গুরুত্ব। বিচার ছাড়া গণহত্যায় জড়িত দলকে ভোটে চান না শিক্ষার্থীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দুপুরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ধারাবাহিকতা ও চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর বল প্রয়োগে উদ্বিগ্ন ভারত। এর আগে চিন্ময় দাসের মুক্তির বিষয়ে নয়াদিল্লির হস্তক্ষেপের আহ্বান জানায় ইসকন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে দেখা দেয় উত্তেজনা। সোমবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে। তার মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় ইসকন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ট্যাগ করা টুইটে আহ্বান জানানো হয়, ভারত যেন অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে স্পষ্ট বার্তা দেয় যে ইসকন একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন। এর পরদিনই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও জামিন নাকচ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিল ভারত। মঙ্গলবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠী দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটল। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি মন্দির আক্রমণের একাধিক ঘটনা নথিভুক্ত রয়েছে। এসব ঘটনায় জড়িতরা বিচারের বাইরে রয়ে গেছে, অথচ শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হিন্দুসহ সংখ্যালঘু সব সম্প্রদায়ের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানায় ভারত সরকার। এর আগে সোমবার পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী চিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি দেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। সিলেট বিভাগীয় বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আজকে ৩১ দফা যেহেতু আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব, এই প্রতিজ্ঞা যেমন আমরা করছি, একইভাবে আজকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের হাজারো সহকর্মী যে কারণে প্রাণ দিয়েছে, অর্থাৎ গণতন্ত্র আমরা কন্টিনিউ রাখতে পারি, যেন আমরা প্রক্রিয়াকে কন্টিনিউ রাখতে পারি, তাহলেই আমরা এই ষড়যন্ত্র থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো, যে কোনো বিপদ থেকে দেশকে রক্ষা করতে পারবো। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়, কোনোভাবেই সেটি সম্ভব নয়। যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে, মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে। প্রতিশ্রুতি ৫ বছর হোক বা যেই সময় হোক, যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে। এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। সকাল থেকে আপনারা অনেক পরিশ্রম করেছেন, সকাল থেকে আপনারা নিজেদেরকে আমি বিশ্বাস করে প্রস্তুত করেছেন এই ৩১ দফা কিভাবে আপনারা জনগণের সামনে পৌঁছে দেবেন। পরিশেষে আমি একটি কথা বলবো, আজকে অনুষ্ঠানটি সিলেটে হচ্ছে। আমাদের যে আজকে প্যানেল বোর্ডের মূল যিনি আছেন ডক্টর পারভেজ, আমি জানি না আপনারা জানেন কিনা, ওনার বাড়ি কিন্তু বগুড়া। সিলেটে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে সেটি দেখছিলাম। হামলা, ভাঙচুর আর নজিরবিহীন সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডেমরা ও পুরান ঢাকার ৩ কলেজ। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ডিএমআরসি কর্তৃপক্ষ, আর তৃতীয় পক্ষের উস্কানি দেখছেন সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা। চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্তে কমিটির পাশাপাশি এক নারী চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে ন্যাশনাল মেডিকেল।
সংঘর্ষ হামলায় প্রাণহীন ডেমরা ও পুরান ঢাকার 3 কলেজ। শিক্ষার্থীহীন ক্যাম্পাস এখন প্রাণহীন। মাহবুবুর রহমান মোল্লা কলেজে সবখানে ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন। সোমবারের হামলার পর ক্যাম্পাসে নেই শিক্ষা কার্যক্রম পরিচালনার কোনো ব্যবস্থা। কলেজটির শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থী নিহতের বিষয়টি ধামাচাপা দিতে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের ব্যবহার করেছেন ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই ভুল চিকিৎসার লুকানোর জন্য কিছু ছাত্র দিয়ে ছাত্রদের মধ্যে আমাদের মধ্যে ঝামেলা করে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মতো খারাপ কার্যকলাপ করিয়েছে। এখানে যে চেয়ারম্যান সে হচ্ছে সরাদি কলেজের প্রিন্সিপাল ওইখানের, তো উনি হচ্ছে মাস্টারমাইন্ড গেমটা খেলছে। টানা 2 দিন আমাদের কলেজের ছাত্রদের ওই যে সোহরাওয়ার্দী কলেজ, নজরুল কলেজ যেটা ওদের স্টুডেন্ট দিয়ে আমাদেরকে মারা হয়। অধ্যক্ষ বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে তদন্ত না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্ররা। যদিও ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যে ক্ষতিপূরণ যদি হলে সেই ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব, আমরা দরকার পড়লে আরও কোনো কিছু করতে সেটা করব। এটা নিয়ে বসার কথা ছিল গতকাল এডিসিতে, কিন্তু এডিসি অফিসে বসা ছিল এবং এডিসি সাহেব সেটার একটা নিশ্চয়তা দিয়েছে, কিন্তু সেটা উপেক্ষা করে ছাত্ররা, আমরা নোটিশ দিয়েছি, সরাদি কলেজ নোটিশ দিয়েছে, সেটা উপেক্ষা করে ছাত্ররা সেটা মানেনি, তারা তাদের কাজ করেছে। এই কথাগুলি ছোড়া কথা, এগুলি কোনো ভিত্তিহীন নাই। আরেকটা কথা বললেন কর্তৃপক্ষ জোর করেছে, কর্তৃপক্ষ তখন অসহায় হয়েছিল। রাতের বেলায় আমাদের সিনিয়র কোনো কর্তৃপক্ষ হসপিটালে থাকে না, থাকে শুধু আমার একটা ওয়ার্ড মাস্টার আর থাকে হচ্ছে সিকিউরিটি ইনচার্জ। তাদেরকে জিম্মি করে 30 থেকে 40 জন। পরবর্তীতে আমরা তাদের হাত থেকে রেহাই পেয়েছি পুলিশ ও আর্মি সহায়তা, সেখানে জোর করে আমি কিভাবে লাশ পাঠিয়ে দেব। সোহরাওয়ার্দী কলেজের চিত্রও একই, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে প্রয়োজনীয় কাগজপত্র, সরানো হচ্ছে ভাঙা কাজ। সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের একাংশের দাবি, এ ঘটনায় তৃতীয় পক্ষ ঢুকে সংঘাত উস্কে দিয়েছে। অধ্যক্ষ জানান, হামলায় সম্পদ ধ্বংসের পাশাপাশি খোয়া গেছে সনদ সহ কলেজের গুরুত্বপূর্ণ নথি। 3 কলেজের মধ্যে যে সমস্যাটা হয়েছে এর পিছনেই হচ্ছে একটা উস্কানিদাতা গোষ্ঠী, এটা তৃতীয় পক্ষ। এখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী কোনোভাবে জড়িত না। চিকিৎসকের গাফিলতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে আইসিইউর 3 চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করেছে ন্যাশনাল মেডিকেল। রিপোর্ট দেখানো হয় নাই। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর পুরান ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ। গত রোববার 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ভাঙচুর চালানো হয় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজেও। এর পরিপ্রেক্ষিতে বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মনিটরিং শিফট, মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার ক্লাস পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। সবকিছুই ষড়যন্ত্রের চোখে না দেখে যথাযথ উদ্যোগে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। বিশৃঙ্খলা এড়াতে পুলিশকে কঠোর হতে বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে বলে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে তিনি বলেন, দেশ অস্থিতিশীল করতে দুর্নীতির টাকা কাজে লাগাচ্ছে ফ্যাসিস্টরা। কিছু সাংবাদিক দোসর হিসেবে কাজ করায় গণমাধ্যমে বিশ্বাস হারিয়েছে মানুষ। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীদের সঙ্গে সচিবালয়ে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় গণঅভ্যুত্থান, বর্তমান রাজনৈতিক ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। সেই জায়গা থেকে সরকার তথ্য উপদেষ্টা জানান, আওয়ামী লীগের দোসরের কারণে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের আস্থা ফেরাতে সংশ্লিষ্ট সবার ইতিবাচক ভূমিকা চান তিনি। বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে, তো মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা। যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয়, সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না। বর্তমান অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে জানিয়ে নাহিদ বলেন, বিশৃঙ্খলা এড়াতে পুলিশকে কার্যকরভাবে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলমান। পুলিশ অবশ্যই কঠোর হবে, পুলিশ কঠোর হওয়ার জন্যই পুলিশ, কিন্তু পুলিশ যাতে নিপীড়কের ভূমিকায় না চলে যায়, একটা পুলিশি রাষ্ট্র আমরা যেভাবে দেখেছি সেটাও তো আমরা প্রত্যাশা করি না। পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাচ্ছি। পুলিশ সংস্কার কমিশন আছে, তারাও নানা ধরনের সুপারিশ করছে। বিগত ফ্যাসিস্ট সরকার যেই টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে।
দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়। সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করার আশ্বাস দেন নাহিদ ইসলাম। আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো মারণাস্ত্র ব্যবহার করবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সরকার শান্তিপূর্ণ আলোচনায় সমস্যা সমাধান করতে চায়। সুনামগঞ্জের হাওরে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, বাঁধ সংস্কারে অনিয়ম সহ্য করা হবে না। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির বন্যায় প্রতি বছরই সুনামগঞ্জের এবং হাওড়া অঞ্চলের লাখো লাখো মানুষ ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এবার কৃষকের বেঁচে থাকার সম্বল আকস্মিক বন্যার হাত থেকে রক্ষায় হাওড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। সব অনিয়ম দূর করে যথাসময়ে বাঁধের কাজ শুরু ও শেষ করার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনিয়ম যাতে না হয়, বিলম্ব যেন না হয়, মানুষের জন্য কোনো বিপর্যয়ের মুখোমুখি না হয়, সেজন্য যতটুকু আগাম প্রস্তুতি করা সম্ভব আমরা সেটুকু আগাম প্রস্তুতি করতে এখানে এসেছি। এদিকে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শিক্ষাঙ্গনে চলমান সংঘর্ষ নৈরাজ্য নিয়ন্ত্রণের বিষয়ে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে। কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের আসলে, আগের মতোই হয়ে গেছে, আগের মতোই কঠোর হয়ে গেছে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করব? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করব। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয়, ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই, এরা, আমি কার উপরে এই কঠোর হব? এছাড়াও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। পরে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দেখতে হাওরের বিভিন্ন স্পট পরিদর্শন করেন তারা। লাবিব হাসান, সময় সংবাদ। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের ছাত্র দলের, যুব দলের, বিভিন্ন সংগঠনগুলোর প্রায় 422 জন এই অভ্যুত্থানে নিহত হয়েছে, শহীদ হয়েছে। সুতরাং আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে উৎখাত করেছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরাই করেছি সবাই মিলে। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন, যেগুলো কি হচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আমার সহনশীলতার অভাব হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আমাদের সকলের অত্যন্ত পজিটিভ চিন্তা করা প্রয়োজন। আমি বক্তব্য শেষ করব, একটা বিষয় অত্যন্ত জরুরি বলে আমি এখানে বলতে চাই। খুব দুর্ভাগ্যক্রমে রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে ছিলাম। সংবিধানে উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির বিধান চায় বিএনপি। 2 বারের বেশি প্রধানমন্ত্রী না থাকা দ্বিকক্ষ সংসদ ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ 62 দফা প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে দলটি। একনায়কতন্ত্র তৈরির পথ বন্ধেই বেশি গুরুত্ব তাদের। সংবিধান সংস্কার কমিটির প্রধান জানান, প্রস্তাবনা মূল্যায়ন করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। জনগণের মতামত নিতে দেশব্যাপী জরিপ করা হবে বলেও জানান তিনি। সকাল 11টার দিকে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দিতে আসেন বিএনপির প্রতিনিধি দল। কমিশনের কাছে সংবিধানে উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিধান যুক্ত করা সহ 62 দফা প্রস্তাব জমা দেয় বিএনপি। অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে আছে 2 কক্ষ বিশিষ্ট সংসদ, 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন। এছাড়াও বিচার বিভাগের স্বাধীনতার কথাও আছে প্রস্তাবনায়। বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতার ভারসাম্য আনার জন্যই এসব প্রস্তাবনা তাদের। বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো
যে সমস্ত বিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ এনেছিল ওগুলো সহ পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি এবং জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি যাতে অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে এবং সেটা যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত হয়। আর নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি, প্রস্তাব করেছি। প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানের এবং সেটার উপকার বাংলাদেশের জনগণ পায় এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয়। সংস্কার কমিশনের প্রধান জানান, রাজনৈতিক দলসহ সবার সাথে আলোচনা করেই সুপারিশ চূড়ান্ত করবেন তারা। সাধারণের মত নিতে দেশব্যাপী করা হবে জরিপ। সংবিধান তো কেবলমাত্র একটি নির্বাচনের বিষয় নয়, আগামীকালের নির্বাচন, আগামী বছরের নির্বাচন, গত বছরের নির্বাচন নয়। আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো, যে মতামতগুলো এসছে সেগুলোর থেকেও আমরা সুপারিশ তৈরি করব। আগামী সপ্তাহে সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারবো। অধ্যাপক রিয়াজ আরও জানান, প্রায় 1.5 লক্ষ মানুষ তাদের কাছে সংবিধান নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণহত্যায় জড়িত দল যাতে বিচারের আগে ভোটে অংশ নিতে না পারে, নির্বাচন সংস্কার কমিশনের কাছে সে দাবি জানালেন শিক্ষার্থীরা। জবাবে কমিশন প্রধান বলেছেন, তাদের দাবি গভীরভাবে বিবেচনা করা হবে। এছাড়াও সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা সহ একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন ছাত্রছাত্রীরা। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিভিন্ন অংশীজনদের সঙ্গে চলছে ধারাবাহিক সংলাপ। মঙ্গলবার প্রথমবার নিজেদের কার্যালয়ের বাইরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে কমিশন আয়োজিত 2.5 ঘণ্টা ব্যাপী মতবিনিময় সভায় অংশ নেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, প্রবাসীদের ভোটাধিকার, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব তুলে ধরেন শিক্ষার্থীরা। মতবিনিময়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ারও দাবি ওঠে। শাস্তির আওতায় আনতে হবে, বিচার কার্যদিন শেষের আগে তারা যেন কখনো কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আমরা তো আওয়ামী লীগকে তৃণমূল থেকেই নস্যাৎ করতে চাই। কোনো দল ক্ষমতায় যাবে, ওই দলের সভানেত্রী যে থাকবে বা সভাপতি যে থাকবে, সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে সভাপতি থাকতে পারবে না। আমি চাই নির্বাচন কমিশনে যারা দায়িত্ব থাকবে তারা বলবে যে আপনি যে দলেরই হন আপনি কারচুপি করতে পারবেন না। কোনো শক্তির চাপে সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে আগাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব যে আপনাদের নির্বাচন কমিশন আমরা কিন্তু ভেঙে দিব। মতবিনিময় সভায় জনবান্ধব সংস্কার প্রস্তাব দিতে কমিশনের প্রতি দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। জনবিচ্ছিন্ন সংস্কার প্রস্তাব দিন শেষে এটা কিন্তু জনগণের আদালতে আজকে না হোক 20 বছর পরে খারিজ হয়ে যাবে। আগামী যত সময় আসবে কোন সরকারকে আমরা পুনরায় ফ্যাসিবাদী সরকারে পরিণত হতে দিব না। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন দাবি করে সংস্কার কমিশনের প্রধান বলেন, গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে শিক্ষার্থীদের প্রস্তাব। তোমাদের এই পরামর্শ আমরা অবশ্যই গভীরভাবে বিবেচনায় নেব। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। সরকার যদি বলে থাকে আমরা ফ্যাসিলিটেটর, আমরা সরকার না, এটা ঠিক না। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয়। মতবিনিময়ে অংশীজনরা বলেন, আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য প্রয়োজন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও জবাবদিহিতার আওতায় আনা। অসুখ প্রবৃত্তিতে উদ্বুদ্ধ করে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকাল 10টার দিকে কড়া নিরাপত্তায় তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। রিমান্ড শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে 18 নভেম্বর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালতে তোলা হলে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের মামলার আসামি সাবেক মন্ত্রী কামরুল ইসলাম।
রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী তুরস্ক। দুপুরে দেশটির রাষ্ট্রদূত রামিজ সায়েনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেন। তিনি আরও জানান, বৈঠকে নির্বাচন সহ দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরে রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে প্রস্তুত তুরস্ক। আমাদের এখানে যে রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছে এবার প্রথমবার, সেখানে প্রথম তুরস্কের ফার্স্ট লেডি এসেছিল আপনারা জানেন, এবং দে আর কন্টিনিউইং দেয়ার রিলিফ অ্যাক্টিভিটিস ইন দ্য ফিল্ড অফ ফুড, শেল্টার অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট। এইসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের এই এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড রিলেশনস অ্যান্ড এক্সচেঞ্জ অফ ভিজিটস ইট উইল কন্টিনিউ, এবং এই ব্যাপারে আমরা একমত হয়েছি। যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে চলল পরীক্ষামূলক ট্রেন। আপ ও ডাউন লাইনে দুটি ট্রেনের মাধ্যমে শুরু হওয়া ট্রায়াল রান চলবে আগামীকালও। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। প্রকল্প পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। নতুন সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে পাশাপাশি চলল দুটি ট্রেন। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘ রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ হয় মঙ্গলবার সকালে। পরীক্ষামূলকভাবে ট্রেন চালান প্রকৌশলীরা। নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে অপর একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়। সেতু দিয়ে শুরুতে ঘন্টায় 10 কিলোমিটার, পরে 20 কিলোমিটার এবং শেষে 40 কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। এখানে বেসিক্যালি ব্রিজের যে স্ট্রেংথটা আমরা এখানে আছে এবং অন্যান্য টেকনিক্যাল যে ফাংশনগুলো আছে এগুলো ওয়ার্কেবল আছে কিনা এগুলো আমাদের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার থেকে চেক করছে। আমরা নিরাপত্তার বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতেছি, আমাদের ট্রেনের স্ট্রাকচার এবং কোয়ালিটি এগুলো এনশিওর করার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চালানোর জন্য খুলে দেওয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক। যখন সরকারের উচ্চ মহল থেকে যখন একটা সময় দেয়া হবে সেইভাবে আমরা উদ্বোধন করতে পারবো। মোট 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। যমুনার বুকে এখন দৃশ্যমান নবনির্মিত রেল সেতুর পুরো কাঠামো। এখন চলছে নতুন রেল ট্র্যাকে পরীক্ষামূলক ট্রেন চলাচলের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারিতে এই নতুন রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ট্যানারি নাকি মারণাস্ত্র? যে ট্যানারি তিলে তিলে গিলে খেয়েছিল বুড়িগঙ্গাকে, সেই একই কায়দায় এখন ধ্বংস করছে ধলেশ্বরীকে। তরল থেকে কঠিন সব ধরনের বর্জ্যই কোনো না কোনো উপায়ে পড়ছে নদীতে। এতে নদী হারাচ্ছে নাব্যতা, সঙ্গে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন, যেভাবেই হোক না কেন ট্যানারি বর্জ্য নদীতে ফেলা যাবে না। ধলেশ্বরীর দূষণ নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। প্রবহমান ধলেশ্বরীর উপর সাদা ফেনার আস্তরণ, সঙ্গে আছে তীব্র দুর্গন্ধ। অধিকাংশ জলজ প্রাণীও দূষণের তীব্রতায় সরে গেছে অনেক আগেই। এই নদী একসময় জীবিকা ছিল ধলেশ্বরী পাড়ের জেলে আব্দুর রবের। তবে এখন তার পুরো পরিবারের জীবন জীবিকা সবই সংকটে। শরীরও আর পেরে ওঠে না এই দূষণের সঙ্গে লড়াই করে। চামড়া শিল্প ঢাকা থেকে সাভারের হিমায়তপুরের হরিণধরা গ্রামে স্থানান্তরিত হয় 2017 সালে। শিল্পে ব্যবহৃত তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলার আগে পরিশোধনের জন্য স্থাপন করা হয় ইপিএস ও সিইটিপি। সময়ের ব্যবধানে সেগুলো হয়েছে পুরনো, কোনো রকম ভাবে মেরামত করে চলছে কাজ। ত্রুটিপূর্ণ এ ব্যবস্থায় তরল বর্জ্য পরিশোধন হলেও তাতেও ক্রোমিয়ামের মাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। এ শিল্পাঞ্চলে বছরে 90,000 মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত নেই কোনো সুখবর। খোলা অবস্থায় পড়ে আছে 6 একরের ডাম্পিং এলাকায়, সেটিও বিভিন্নভাবে যাচ্ছে নদীতে। এই নদীর মাছ
মনে করেন অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অর্থের অভাবে সিইটিপির সক্ষমতা অনুযায়ী তরল বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না। এই ডাম্পিং ইয়ার্ডে যে সলিড ওয়েস্টগুলো পড়ছে, এটা দিয়ে অনেক রিসাইকেল প্রজেক্ট করা যায়। ইতিমধ্যে বেশ কিছু পার্টির সঙ্গে কথা বলেছি। চাইনিজ একটা কোম্পানি আছে, তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ওরা অলরেডি গণস্বাস্থ্যের পিছন দিকে, নয়ারহাট গণস্বাস্থ্যের পিছন দিকে তারা একটা ফ্যাক্টরি করেছে। তিনি আরও জানান, কঠিন বর্জ্য পরিশোধনে নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হবে। সিইটিপির ঠিক পাশেই এভাবেই স্তূপ করে রাখা আছে কঠিন বর্জ্য। বৃষ্টির পানিতে এগুলোই সরাসরি চলে যায় ধলেশ্বরীতে, পাশাপাশি তরলের মাধ্যমে ক্রোমিয়াম মিশে যায় নদীতে। তাই সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে ধলেশ্বরী। পরিবেশবিদরা মনে করেন, ভবিষ্যতে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে তা নিয়ে না ভেবেই হচ্ছে ট্যানারি স্থানান্তর। বর্জ্যের পরিমাণ বেড়ে গেছে দ্বিগুণ, যেহেতু আমার উৎপাদন বেড়ে গেছে। তাহলে আমি করলাম 25,000 ঘনমিটারের সিইটিপি, কিন্তু আমার বর্জ্য হচ্ছে 50 থেকে 60,000 ঘনমিটার। তাহলে এই সিইটিপি কাজ করবে না। পরিবেশ অধিদপ্তর চাইলেই নিয়মিত নদীর পানি পরীক্ষা করে সেটির মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দুর্বল ব্যাংক চাহিদা অনুযায়ী আমদানি আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারলেও জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী আবারও ব্যাংকগুলোতে টাকা ফিরতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ যেমন কমছে, তেমনি বাড়ছে মেয়াদি আমানতের পরিমাণও। ব্যাংকাররা বলছেন, সরকারের নেয়া সংস্কার কার্যক্রমে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরার ইঙ্গিত মিলেছে। সাইফুল ইসলামের রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতির কারণে ডুবতে বসা কিছু ব্যাংকের আমানতকারীরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। এসব ব্যাংকে গ্রাহক ভোগান্তি হরহামেশাই চোখে পড়ছে। তবে ব্যাংক খাতের পুরো চিত্র কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে প্রায় 7,000 কোটি টাকা। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, এই তথ্য গ্রাহকদের আবারও ব্যাংক মুখ হওয়ার প্রমাণ দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংক যখন নীতি সুদ হার বাড়ায়, তখন লোকজন ফিক্সড ডিপোজিট রাখে, যেহেতু রেট ইজ হাই। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে সুদ হার বাড়ালে ঋণ কমবে, আমানত বাড়বে। আমানত বাড়লে বাজার থেকে টাকাটা ব্যাংকে ঢুকে পড়বে। সুদের হার বাড়ানোর যে অন্যতম একটা লক্ষ্য ছিল, যে বাজার থেকে অতিরিক্ত টাকা মপ করে এনে আমরা আমাদের সিস্টেমের মধ্যে ঢোকাতে পারবো, সেদিকে মনে হচ্ছে যে একটা ভালো গতি এসেছে। জনগণের হাতে থাকা অর্থ ব্যাংকে আসায় বাড়ছে মেয়াদি আমানত। তবে জুলাই আগস্টের আন্দোলনে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কমেছে তলবি আমানতের পরিমাণে। ব্যাংকারদের অভিমত, সুদের হার বাড়ায় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হচ্ছেন। ডিপোজিটরদের আস্থা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোনো একজন গ্রাহককে আমাদের কাউন্টার থেকে চেক নিয়ে ফেরত যেতে দিতে পারি না। এই গুরুত্বটা আরো 2 মাস আগে দিতে পারতাম, তাহলে কিন্তু বর্তমান অবস্থা তৈরি হইতো না। সব নীতি নির্ধারণ করতে ব্যবসায়ীরা, সুতরাং ব্যবসায়ীরা কখনো চাইবে না সুদের হার বাড়ুক, তাহলে তাদের ঋণের উপর সুদের হার বেড়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির চাপ যদি কমিয়ে আনতে পারে, তাহলে সাধারণ মানুষের ব্যয় হ্রাস পেয়ে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ আরো বাড়বে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সুপ্রিম কোর্টের 2023 সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করতে সকালে বঙ্গভবনে যান প্রধান বিচারপতি। প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, বিচার প্রার্থীদের সবশেষ ভরসা স্থল হিসেবে উচ্চ আদালত যৌক্তিক সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করতে সক্ষম হবে বলেও আশা করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবাননে গেল বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেবাননের উদ্দেশ্যে দেশ ছেড়েছে দলটি। মিশনে অংশ নেয়া নৌ সদস্যরা ভূমধ্যসাগরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামে যোগ দেবেন।
কর্মকর্তা, নাবিক ও অসামরিক কর্মকর্তা। পশ্চিম এশিয়া যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম কোর্সিনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল বাংলাদেশ ত্যাগ করল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল। নৌ সদস্যদের সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুন্নত রেখে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি। মিশন এলাকায় আপনাদেরকে বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের শান্তিরক্ষী বাহিনীর সাথে একত্রে কাজ করতে হবে। কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান, সুশৃঙ্খল, উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত, বিনয়ী। ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসাবে ভূমধ্য সাগরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। লেবাননে ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধের পাশাপাশি জলসীমায় সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি করে এই যুদ্ধজাহাজ। এছাড়া লেবাননের সামরিক সদস্যদের প্রশিক্ষণ সহ সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবাও দেন নৌ সদস্যরা। শান্তিরক্ষায় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ভূমধ্য সাগরে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক সৈনিকেরা, যা আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তিকে আরও বেশি উজ্জ্বল করছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। খেলার খবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে মোহাম্মদপুর শহীদ পার্ক খেলার মাঠ দখল করেছে একটি ক্লাব। সবার জন্য এই মাঠটি উন্মুক্ত থাকার কথা, কিন্তু অভিযোগ রয়েছে খেলার জন্য ভাড়া আদায় করে ক্লাব কর্তৃপক্ষ। অবৈধ বললেও এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না ডিএনসিসি। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্টে বিস্তারিত। মোহাম্মদপুর শহীদ পার্ক খেলার মাঠ, এক মাঠে মাল্টি স্পোর্টস মিলেমিশে খেলছে বিভিন্ন বয়সের শিশু কিশোর। রাজধানীতে মাঠ সংকটের কারণে খেলার সুযোগ কমই মেলে, তাই বিকেল হতেই দল বেঁধে মাঠে হাজির সবাই, যা এই মাঠের নিয়মিত দৃশ্য। খেলার পাশাপাশি শিশুদের বিনোদনের ব্যবস্থাও আছে এখানে। বাচ্চাদের জন্য সুবিধা আছে মিনি পার্কের। এ পর্যন্ত সব ঠিক ছিল, তবে দৃশ্যপট বদলে যায় কোনো কর্পোরেট প্রতিষ্ঠান, স্কুল কলেজের খেলা থাকলে। যেখানে পুরো মাঠ নিয়ে খেলার জন্য প্রয়োজন সিটি কর্পোরেশনের অনুমতির, সেখানে সেই অনুমতি নিতে হয় মাঠটিতে অবস্থিত একটি ক্লাব থেকে। আবার সেই অনুমতির জন্য ক্লাব কর্মকর্তার সঙ্গে করতে হয় আর্থিক লেনদেনও। যখন আমরা টুর্নামেন্ট খেলি তারপরে আমাদের থেকে ভাড়া চাই, ভাড়া দিতে হইব, নাহলে খেলতে দিব না। যেহেতু একটা ভার্সিটির একটা টুর্নামেন্ট, তো এটা ডিপার্টমেন্ট ওয়েস্ট টুর্নামেন্ট, মাঠে যদি খেলতে চাই 15,000 টাকা লাগবে। তাদের দিয়ে আমরা 4,000 টাকা দিলাম অ্যাডভান্স, তারা ভুলে গেল, তারা আমার থেকে আবার 15,000 টাকা চাইলো, তো তাদেরকে 10,000 টাকা দিয়ে খেললাম। এ বিষয়ে যোগাযোগ করা হলে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ক্লাবের এক কর্মকর্তা। এটা ভুল কথা, ভাড়া দিবে কেন? শিডিউল থাকে, ভাড়া পুরো শিডিউল। এই ব্যাপারে আমি তো জানার এই মাত্র আপনার কাছে শুনলাম। সিটি কর্পোরেশনের কোনো মাঠ কেউ ক্লাব বা সংস্থা পরিচালনা করতে পারে কিনা তা জানতে কথা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে। মাঠ তো সবাই ইউজ করলো, এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো ক্লাব স্পেসিফিকলি সেই মাঠ তো ইউজ করতে পারবে না, সবার জন্য উন্মুক্ত। শুধু ক্লাব কিংবা একাডেমি পরিচালনাতেই থেমে নেই তাদের কার্যক্রম। অভিযোগ আছে দিনের আলো ফুরোতেই সন্ধ্যায় মাঠে বসে মাদকের আখড়া। সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠটি, তবে তাদের নাকের ডগায় এখানে ক্লাব পরিচালনা করছে একটি মহল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটিকে অবৈধ বললেও এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এবং সংবিধানে উপপ্রধানমন্ত্রীর বিধান চায় বিএনপি, কমিশনে ৬২ প্রস্তাব, এক নায়কতন্ত্র তৈরির পথ বন্ধে গুরুত্ব, বিচার ছাড়া গণহত্যায় জড়িত দলকে ভোটে চান না শিক্ষার্থীরা। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।